হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স গুরুর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটিএস এবং এসএসসি জিডির একদম কম্বাইন্ড একটি মক প্র্যাকটিস সেট, যেখানে প্রতিদিন আমরা 30টি করে টপ এমসিকিউ প্র্যাকটিস করব। মিক্স এমসিকিউ অর্থাৎ সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন থাকবে, ইতিহাস, ভূগোল, পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো ইউটিউবে এটি প্রতিদিন বিকেল 3টে থেকে ক্লাস চলবে। পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা সেট নাম্বার 2 করব। গত একটি ক্লাস হয়েছিল সেট নাম্বার 1। জিকে টেস্ট আমরা করব এসএসসি এমটিএস এবং জিডির জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে 30টি করে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা গাইডেন্স গ্রুপ পক্ষ থেকে নেব। তো চলো শুরু করা যাক। আজকের কি কি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। এই সমস্ত ক্লাস কিন্তু তোমাদের জন্য এমটিএস এবং জিডির জন্য কিন্তু বানানো হচ্ছে। সামনে রয়েছে এমটিএস পরীক্ষা এবং আসতে চলেছে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়েন ইজ ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেটেড? অর্থাৎ কোন দিনটিতে ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অনেকবারই পরীক্ষায় এসেছে অলরেডি। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, তো প্রশ্ন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জুলাই 11। 11ই জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 2 দেখব, ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ হলদিঘাট ফট? অর্থাৎ নিচের অপশানে দেয়া কোন সালটিতে বিখ্যাত হলদিঘাটের যুদ্ধটি সংঘটিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করে রাখতে পারো ইতিহাসের মধ্য থেকে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো, ইন হোয়াট ইয়ার দ্য ব্যাটেল অফ হলদিঘাট ফট, অর্থাৎ কোন বৎসর হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো প্রশ্ন নাম্বার 2 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন 1576। প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে উত্তরের সাথে মিলছে কিনা, এবং সাথে সাথে কিন্তু কমেন্ট করারও চেষ্টা করবে, তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট প্রশ্ন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ওশিয়ান কারেন্ট ইজ কুল? নিচে 4টে পৃথিবীর বিখ্যাত ওশিয়ান কারেন্ট বা সমুদ্র স্রোতের নাম দেওয়া রয়েছে, তার মধ্য থেকে কোন সমুদ্র স্রোতটি সব থেকে কুল বা শীতল সমুদ্র স্রোত? এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। বিশেষ করে এইরকম একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দিয়ে থাকে এসএসসি জিওগ্রাফির মধ্য থেকে, আমাদের কিন্তু সেগুলো করতে হবে। আমাদের স্টেটে যেমন একটু ইজি প্রশ্ন থাকে, কিন্তু এসএসসিতে একটু কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসে এবং একটু ডেপথ থেকে আসে। তো প্রশ্ন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পেরু কারেন্ট। পেরু সমুদ্র স্রোতটি হলো, এটা হচ্ছে একটা কুল স্রোত বা শীতল সামুদ্রিক স্রোত। একদম স্ট্যান্ডার্ড প্রশ্নাবলী আজকে রয়েছে 30টি, একদম তোমাদের পরীক্ষার যেমন স্ট্যান্ডার্ড সেই রকম লেভেলের, এসএসসি লেভেলের। নেক্সট প্রশ্ন নাম্বার 4, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে লোকেটেড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়ার ইজ হেডকোয়ার্টার অফ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে লোকেটেড? রেলওয়ে থেকে কিন্তু বহুবার পরীক্ষায় আসে, বহু পরীক্ষাতে, এবং হেডকোয়ার্টার থেকেও প্রশ্ন আসে। তো ইস্ট সেন্ট্রাল অর্থাৎ পূর্ব মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার বা সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত? প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হাজিপুর। হাজিপুরে এটি অবস্থিত রয়েছে। প্রশ্ন নাম্বার 5, হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া? ভিভিআই প্রশ্ন, তোমরা ভিভিআই করে রাখো এটা। হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম ইরিগেশন বা সেচ খাল কোনটি? বহুবার পরীক্ষা এসেছে এবং এসএসসি প্লাস রেল প্লাস আমাদের স্টেট পিএসসিতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো প্রশ্ন নাম্বার 5, এটা অনেকেই হয়তো জানো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল হলো ভারতের সব থেকে লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম ইরিগেশন ক্যানেল বা সেচ খাল। নেক্সট প্রশ্ন নাম্বার 6 দেখব, দ্য আর্মি ইজ নেভার অ্যালাউড টু মার্চ অন দ্য ব্রিজ, হোয়াট ইজ দ্য রিজন? এটা একটা সায়েন্সের প্রশ্ন, এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কি বলছে, দ্য আর্মি ইজ নেভার অ্যালাউড টু মার্চ অন দ্য ব্রিজ, অর্থাৎ কোনো ব্রিজ বা সেতুর ওপর সৈন্যদলকে কখনোই মার্চ করতে দেওয়া হয় না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? অর্থাৎ এই কেন সেতুর ওপর মার্চ করতে দেওয়া হয় না, এটার পিছনে কোন বৈজ্ঞানিক কারণ রয়েছে?
তো প্রশ্ন নাম্বার 6 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেজোনেন্স। রেজোনেন্স সৃষ্টি হতে পারে মার্চের ফলে, এবং সেই মার্চের রেজোনেন্সের ওয়েভ এবং যদি সেতুর ওয়েভের সাথে মিলে যায় তখন কিন্তু সেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সেতুর ওপর কিন্তু আর্মিদের মার্চ করতে কখনোই দেওয়া হয় না। প্রশ্ন নাম্বার 7 দেখব, ইন হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ইজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম রেকগনাইজড ইন কনস্টিটিউশন? ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। তো এখানে কিন্তু একটু ভুল দেওয়া রয়েছে অপশানে, তো এখানে এটা অপশান বি হবে, এটা 63 নয় 73rd। ওকে, অর্থাৎ 73তম সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন নাম্বার 8, হু গিভস ফাইনাল অ্যাপ্রুভাল টু 5-year প্ল্যান? নিচের কোন সংস্থা 5-year প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে থাকে? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এটি। নিচের কোন সংস্থা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে থাকে? তো প্রশ্ন নাম্বার 8 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়ে থাকে, যেটাকে আমরা শর্টে জেনে থাকি এনডিসি। এনডিসি ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে থাকে 5th 5-year প্ল্যানের। নেক্সট প্রশ্ন নাম্বার 6, হোয়াট ইজ দ্য সোর্স অফ নীল? আমরা যে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ জেনে থাকি, সেই নীল নদের উৎস কোথা থেকে হয়েছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ নীল? নীল নদের উৎস কোনটি? এবং নীল নদ হলো লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী হলো নীল, এবং বৃহত্তম নদী কি জানি আমরা? আমাজন। তো প্রশ্ন নাম্বার 9 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লেক ভিক্টোরিয়া। আফ্রিকা মহাদেশে অবস্থিত ভিক্টোরিয়া লেক থেকে নীল নদ উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন নাম্বার 10, ইফ দ্য অথর অফ, সরি এটা ইফ না, এটা হবে হু ইজ দ্য অথর অফ হর্ষচরিত? অর্থাৎ হর্ষচরিত এই গ্রন্থটির লেখক কে ছিলেন? বিখ্যাত ঐতিহাসিক একটি বই হর্ষচরিত। হু ইজ দ্য অথর অফ হর্ষচরিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 10 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণভট্টা। বাণভট্টা ছিলেন হর্ষচরিত গ্রন্থের রচয়িতা, এবং তিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। নেক্সট প্রশ্ন নাম্বার 11 দেখব, কৈবর্ত ওয়াজ দ্য হিরো অফ দ্য রিভোল্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, একটু প্রশ্নটা এখানে ভুল দেওয়া রয়েছে, দেখো এটা হবে হু ওয়াজ দ্য হিরো অফ দ্য রিভোল্ট? কৈবর্তা। অর্থাৎ কৈবর্ত রিভোল্টের হিরো কে ছিল? কৈবর্তা। কৈবর্ত রিভোল্টের হিরো কে ছিলেন? প্রশ্ন নাম্বার 11 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিব্যা। এই কৈবর্ত রিভোল্টটি হয়েছিল পাল যুগে, এবং এই কৈবর্ত রিভোল্টের হিরো ছিলেন দিব্যা। নেক্সট প্রশ্ন নাম্বার 12 দেখব, হু রোট মিতাক্ষরা ল? কে মিতাক্ষরা আইন এই বইটি লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই বহুবার পরীক্ষা এসেছে। হু রোট দ্য মিতাক্ষরা ল? মিতাক্ষরা আইনের বইটি কে লিখেছিলেন? প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিজ্ঞানেশ্বর। বিজ্ঞানেশ্বর এই মিতাক্ষরা আইন বইটি লিখেছিলেন। প্রশ্ন নাম্বার 13, হস্তিগুম্পা স্ক্রিপ্ট অফ দ্য পিরিয়ড অফ? হস্তিগুম্পা স্ক্রিপ্ট বা হাতিগুম্পা লিপি কোন সময়কার রাজার আমলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, বহুবার পরীক্ষা এসেছে এটিও। প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলিঙ্গরাজ খারবেল। কলিঙ্গরাজ খারবেলের সমসাময়িক ছিল এই হাতিগুম্পা লিপি বা হস্তিগুম্পা স্ক্রিপ্ট। প্রশ্ন নাম্বার 14 দেখব, দ্য সোর্স অফ নর্মদা রিভার ইজ? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে এটি, যে নর্মদা নদীর উৎপত্তি কোন স্থান থেকে হয়েছে? নর্মদা নদীর উৎপত্তি কোন স্থান থেকে হয়েছে? প্রশ্ন নাম্বার 14, অনেক প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো।
তো প্রশ্ন নাম্বার 14 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাকাল মাউন্টেন। মহাকাল মাউন্টেন থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে এবং মহাকাল মাউন্টেনের কোথায় থেকে পার্টিকুলারলি উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে অমরকন্টক পিক, অমরকন্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী মহাকাল মাউন্টেন থেকে উৎপত্তি লাভ করেছে। প্রশ্ন নাম্বার 15, দ্য ক্যাপিটাল অফ মিজোরাম ইজ। মিজোরাম রাজ্যের ক্যাপিটাল কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে কোন শহরটি মিজোরাম রাজ্যের রাজধানী? তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আইজল। আইজল, আইজল হলো মিজোরাম রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন নাম্বার 16 দেখব, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, এমটিএস প্লাস এসএসসি জিডির জন্য। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। নিচের শহরগুলোর মধ্যে থেকে কোন শহরটি ভারতবর্ষের সুইজারল্যান্ড নামে পরিচিত? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীনগর। শ্রীনগর শহরটি ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত। প্রশ্ন নাম্বার 16, ত্রিবেণী ইজ ফেমাস ফর হুইচ ইন্ডাস্ট্রি। ত্রিবেণী একটি শহর যেটি নিচের কোন শিল্পের জন্য খুবই বিখ্যাত? ত্রিবেণী ইজ ফেমাস ফর হুইচ ইন্ডাস্ট্রি? প্রশ্ন নাম্বার 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পেপার। কাগজ শিল্প বা পেপার শিল্পের জন্য ত্রিবেণী শহরটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন নাম্বার 18 দেখব, হোয়ার ইজ দ্য ন্যাশনাল রাইস ল্যাবরেটরি লোকেটেড। ভিভিআই প্রশ্ন এটি। ন্যাশনাল রাইস ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটি অনেকবার পরীক্ষা এসেছে, বিশেষ করে রেলে কিন্তু অনেকবার প্রশ্নটি এসেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, হোয়ার ইজ দ্য ন্যাশনাল রাইস ল্যাবরেটরি লোকেটেড? তো প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহরে ন্যাশনাল রাইস ল্যাবরেটরি অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 19 দেখব, হাউ লং ইজ দ্য টার্ম অফ লোকসভা ইউজুয়ালি। খুবই ইজি প্রশ্ন এটি, ইজি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ সাধারণত লোকসভার যে সময় বা মেয়াদ কত বছর হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা আমরা সকলেই জানি, অপশন বি, 5 বছর। সাধারণত লোকসভার মেয়াদ 5 বছর হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 20, ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকট ফট। ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকট ফট? অর্থাৎ তালিকটের যুদ্ধটি কোন বৎসর সংঘটিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন 1575। 1975 সালে তালিকটের যুদ্ধটি সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন নাম্বার 21 দেখব, হুইচ কাউন্সিলর এক্সপ্লেন্ড বুদ্ধিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে অপশন একটু ভুল রয়েছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। হুইচ কাউন্সিলর এক্সপ্লেন্ড বুদ্ধিজম, অর্থাৎ কোনজন বুদ্ধিজমটাকে ব্যাখ্যা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা হর্স হয়ে গেছে, এটা হবে অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ, ওকে, অশ্ব ঘোষ, অশ্ব ঘোষা। অশ্ব ঘোষ একজন ছিলেন বিখ্যাত বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি এই বুদ্ধিজমটাকে বা বৌদ্ধ ধর্মটাকে ব্যাখ্যা করেছিলেন। প্রশ্ন নাম্বার 22, হু রোট হিন্দু ভিউ অফ লাইফ। হু রোট হিন্দু ভিউ অফ লাইফ? প্রশ্ন নাম্বার 22 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হিন্দু ভিউ অফ লাইফ এই গ্রন্থটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন নাম্বার 23, হু ইজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। হু ইজ ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্ন নাম্বার 23 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন নাম্বার 24, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব।
হুইচ অফ দ্য ফলোয়িং টু কান্ট্রিজ হ্যাজ স্টার্টেড এ জয়েন্ট নেভাল এক্সারসাইজ কল্ড করপেট? অর্থাৎ নিচের কোন দুই দেশ একটি সম্মিলিত মিলিটারি বা নেভাল এক্সারসাইজ শুরু করেছে যার নাম হলো করপেট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করে রাখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে। নিচের কোন দুটি দেশ একটি নেভাল এক্সারসাইজ শুরু করেছে যার নাম হলো করপেট? তো প্রশ্ন নাম্বার 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া সম্মিলিত একটি নেভাল এক্সারসাইজ নাম হলো করপেট। 25 দেখব, হু উইল প্রিসাইডেড ওভার 76 সেশন অফ ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হু উইল প্রিসাইড ওভার 76 সেশন অফ ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি? অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে 76তম সভাপতি হিসাবে কে প্রেসিডেন্ট হিসাবে প্রিসাইড করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 76তম প্রেসিডেন্ট হিসাবে ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে কে নিযুক্ত হতে চলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আব্দুল্লাহ শাহিদ। এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, ইউনাইটেড নেশন থেকে কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এবং ইনি হচ্ছেন প্রেসিডেন্ট বর্তমানে হয়েছেন জেনারেল অ্যাসেম্বলির। 26, who has been appointed as new CEO of ভারত বিল পেমেন্ট সিস্টেম? সম্প্রতি নিচের কোন ব্যক্তি ভারত বিল পেমেন্ট সিস্টেমের নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ সিইও অফ ভারত বিল পেমেন্ট সিস্টেম? প্রশ্ন নাম্বার 26-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নূপুর চতুর্বেদী। নূপুর চতুর্বেদী নতুন সিইও পদে যুক্ত হয়েছেন BPPS এর। 27, GI tagged Fajli mango from India has been exported to Bahrain. This mango is related to which state? অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দ্বারা হচ্ছে পরিচিত ফজলি আম। ফজলি আম আমাদের ভারতবর্ষের কোন রাজ্য থেকে পাওয়া যায় এবং যেটা এক্সপোর্ট করা হয় বাহরিন দেশে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়েস্ট বেঙ্গল। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গতেই এই জিআই ট্যাগ প্রাপ্ত ফজলি আমটি পাওয়া যায়। 28, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড মীরাবাই চানু এ সিলভার মেডালিস্ট ইন টোকিও অলিম্পিক 2020 অ্যাজ এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ? ভিভিআই প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। অর্থাৎ কোন রাজ্য মীরাবাই চানুকে, যিনি টোকিও অলিম্পিক 2020-তে সিলভার মেডেল জিতেছিলেন, তাকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মণিপুর। মীরাবাই চানু মণিপুরেরই একজন বাসিন্দা এবং টোকিও অলিম্পিকে তিনি সিলভার মেডেলিস্ট ছিলেন এবং সেই জন্য মীরাবাই চানুকে তিনি মণিপুর রাজ্য থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত করা হয়েছে। 29, in which city will 33rd Summer Olympics 2024 be held? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ আমরা জানি 2020 সালে যে অলিম্পিকটা হলো সেটা সংগঠিত হয়েছিল জাপানের টোকিও শহরে, কিন্তু সেটা ছিল 32তম। কিন্তু এর পরের অর্থাৎ 33তম সামার অলিম্পিক যেটা অনুষ্ঠিত হবে 2024 সালে, সেটা কোন দেশের কোন শহরে অনুষ্ঠিত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। In which city will the 33rd Summer Olympic 2024 will be held? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্রান্স প্যারিস। ফ্রান্সের প্যারিস শহরে এটি অনুষ্ঠিত হবে নেক্সট 33rd সামার অলিম্পিক্স, যেটা অনুষ্ঠিত হবে 2024 সালে। নেক্সট প্রশ্ন নাম্বার 30 দেখব এবং এটি আজকে শেষ প্রশ্ন। রিসেন্টলি নাজিব মিতাকি has become the new prime minister of which country? সম্প্রতি নাজিব মিকাতি তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সম্প্রতি নাজিব মিকাতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেবানন। লেবাননে গত বছর একটি খুবই বিখ্যাত বিস্ফোরণ হয়েছিল, যে কারণে প্রাক্তন যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেন এবং তারপরে এই নাজিব মিকাতি বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। সেই জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 30টি একদম মিক্সড এমসিকিউ কিন্তু করে ফেললাম এসএসসি, এমটিএস এবং জিডির জন্য। প্রশ্ন কিন্তু একদম যেমন পরীক্ষায় আসে সেই রকম স্ট্যান্ডার্ড লেভেলের ছিল। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও গাইডেন্স গুরুর, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো প্রতিদিন এই ক্লাসটি পাওয়ার জন্য। ওকে, তো এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।